দ্বিতীয়বারের মতো নববধূ রূপে সজ্জিত হয়েছে অয়ন্তী। এই বিয়েটা সে করতে চায়নি, কিন্তু বাবা আর মামুনির মুখের দিকে তাকিয়ে শুধুমাত্র রাজি হয়েছে এই বিয়েতে। যবে থেকে অয়ন্তী বুঝতে শিখেছে তবে থেকেই গ্রামের প্রত্যেকটা মানুষের মুখে মুখে বলতে শুনেছে সে নাকি অপয়া। তার দ্বারা সবসময় খারাপ কিছু ঘটে থাকে। এই অপয়া শব্দটা ছোটবেলা থেকে শুনতে শুনতে এতটুকু বড় হয়েছে অয়ন্তী। কিন্তু সময়ের সাথে সাথে অয়ন্তী এই অপয়া ডাকটা নিজেও মেনে নিয়েছে। আসলেই সে একটা অপয়া। তার জন্য তার মা আর দাদি এই সুন্দর পৃথিবী ছেড়ে চিরকালের জন্য না ফেরার দুনিয়াতে চলে গেছে। তার পুরা কপালের জন্য তার প্রথম বিয়েটা ভেঙে গেছে, কিন্তু এবার দ্বিতীয় বিয়েতে কী হতে চলেছে সেটা তার অজানা। তবে মন বলছে কোনো একটা অঘটন হবেই হবে, কারণ সে যে জন্মগতই অপয়া, তার কপালে সুখ নেই। কারো ডাকে অয়ন্তী নিজের ধ্যান থেকে ফিরে আসে। এই অয়ন্তী! অয়ন্তী চমকে উঠে পাশ ফিরে তাকিয়ে দেখে লিজা প্রশ্নবোধক নয়নে তার দিকে তাকিয়ে আছে। লিজা আবারও বলা শুরু করে, কোথায় হারিয়ে গিয়েছিলি? কখন থেকে ডাকছি তোকে। অয়ন্তী ঢুক গিলে বলে, কি হয়েছে? লিজা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, বুঝতে পারছি টেনশনে আছিস, কিন্তু টেনশন করার মতো কিচ্ছু হয়নি। আগের ঘটনাটা একটা দুঃস্বপ্ন ভেবে মাথা থেকে ঝেড়ে ফেলে দে অয়ন্তী। সামনে যেই নতুন জীবনটা পেতে চলেছিস সেটা নিয়ে ভাব। অতীতের তিক্ততা নিয়ে পড়ে থাকলে হবে না, লাইফে মুভ অন করতে হবে। কিন্তু অয়ন্তীর মন মানছে না। তার ষষ্ঠ ইন্দ্রিয় বারবার জানান দিচ্ছে কিছু একটা হতে চলেছে তার জীবনে। আবারও ভয়ঙ্কর কোনো পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে সে। এমন সময় বাহির থেকে বর এসেছে বলে চেঁচামেচির আওয়াজ ভেসে আসছে। লিজা মুচকি হেসে অয়ন্তীকে ধাক্কা দিয়ে বলে, দেখলি এবার আর কোনো অঘটন ঘটবে না। মিলল তো আমার কথা? যাই আমি বরং, হ্যাঁ, তোর সুদর্শন বরটাকে দেখে আসি এবার। একবার শুধু চোখে দেখেই দেখেছিলাম। কথাটা বলে লিজা ঘর থেকে বের হয়ে যায়, কিন্তু অয়ন্তীর মুখে কোনো হাসি নেই, আছে শুধু আতঙ্ক। কেন জানি নিজের অশান্ত মনটাকে শান্ত করতে পারছে না। বারবার মন বলছে, অয়ন্তী, তোর জীবনে সুখ আসবে না, কোনো দিন আসবে না। ঠিক তাই হলো। লিজা মুখটা অন্ধকার করে কয়েক মুহূর্ত পরে ঘরে ঢুকে চুপচাপ খাটের ওপর বসে পড়ে। অয়ন্তী লিজার দিকে তাকিয়ে ছোট করে বলে, কি হয়েছে? বর আসেনি এখনো, শুধু বরযাত্রীরাই এসেছে। বর নাকি তার বন্ধুদের সাথে আসবে। অয়ন্তী ছোট করে বলে। ও, লিজার মনের মাঝে আতঙ্ক কাজ করছে, কিন্তু প্রিয় বান্ধবীর সামনে সেটা প্রকাশ না করে হাসি মুখে বলে, সমস্যা নেই, বর একটু পরেই চলে আসবে। তুই এত টেনশন করিস না, তুই থাক, আমি একটু আসছি। কথাটা বলেই লিজা বাহিরে চলে যায়। বাহিরের পরিবেশ বড্ড গুমুট হয়ে আছে। বরযাত্রী আসার 15 মিনিট পেরিয়ে গেছে, কিন্তু বরের গাড়ি আসার কোনো নামগন্ধ নাই। আজমল শেখ ছোট ছেলের আসার অপেক্ষা করতে করতে হাঁপিয়ে গিয়েছেন। জোহরের নামাজ শেষ হওয়ার পরপরই বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ছেলের কোনো চিহ্ন নেই। সব কিছু কী করে সামাল দেবেন কিছুই বুঝতে পারছেন না। একটু পরপর মেয়ের বাড়ির লোকেরা বরের খোঁজ নিতে আসছে, কিন্তু আজমল শেখ আশানুরূপ কোনো উত্তর দিতে পারছেন না। আজমল শেখ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বসা থেকে উঠে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা বড় ছেলে জাহিনের কাছে গিয়ে চিন্তিত স্বরে বলে, ফোনে পেলে বদমাসটাকে? জাহিন কানের কাছ থেকে ফোনটা সরিয়ে বলে, না বাবা, পাইনি। গায়েবকে ফোন করো। কাইফও ফোন ধরছে না। আজমল শেখ রাগী গলায় বলেন, আমার এই ভুল হয়েছে, ওকে একা রেখে আসাটা। বন্ধুদের সাথে আসবেন উনি, আর এখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে, ওর এখনো আসার নাম নেই। ওর বন্ধুদের ফোন দাও। জাহিন আস্তে করে বলে, ওর বন্ধুদের কাছেও নাকি এখনো পৌঁছায়নি। আজমল শেখ চিন্তিত হয়ে বলেন, কি বলছো কি তুমি? ওদের দুজনের কোনো বিপদ হলো না তো? পাশ থেকে আজহার শেখ বলেন, ভাইজান, আপনি চিন্তা করবেন না, রিহান চলে আসবে, হয়তো জ্যামে পড়েছে কোনোভাবে। তুই বুঝতে পারছিস না আজহার, যত সময় যাচ্ছে তত জটিলতায় পরিণত হচ্ছে পরিবেশ। ঠিক সেই সময় একটা সিএনজি এসে দাঁড়ায় তাদের সামনে। সিএনজির ভেতর থেকে বেরিয়ে আসে কাইফ। কাইফকে সিএনজি করে আসতে দেখে হতভম্ব হয়ে যায় আজহার শেখ, আজমল শেখ আর জাহিন। জাহিন দু কদম এগিয়ে গিয়ে কাইফকে বলে, কাইফ, তুমি সিএনজি করে রিয়ান কোথায়? আর ফোন ধরছিল না কেন? কাইফ মাথা নিচু করে বলে, ভাই, আমি আসলে কি হয়েছে কাইফ? স্পষ্টভাবে বলো। রিহান ভাই, ও
অর্ধেক রাস্তা আসতেই গাড়ি থেকে আমারে নামাইয়া দিছে। মানে? কাইফ পকেট থেকে একটা চিঠি বের করে জাহিনের হাতে দিয়ে বলে, রিয়ান ভাই আমারে এই চিঠিটা দিয়া বলছেন আপনাকে দিতে, আর উনি নাকি এই বিয়েটা করতে পারবেন না। কাইফের মুখে এমন কথা শুনে জাহিন, আজহার শেখ আর আজমল শেখের পা থেকে মাটি সরে যায়। আজমল শেখ কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন। 2 কদম পিছিয়ে যেতে আজহার শেখ ভাইকে ধরে ফেলে বলেন, ঠিক আছেন আপনি ভাইজান? আজমল শেখ দুর্বল গলায় বলেন, আমার সারা জীবনের যতটা মান সম্মান অর্জন করেছিলাম সবটা শেষ করে দিল ছেলেটা। হারামজাদাটা চিঠিতে কি লিখেছে পড়ো জাহিন। জাহিন চিঠিটা পড়া শুরু করে। সরি ভাইয়া, আমি এই বিয়েটা করতে পারবো না। আমি জানি তুমি চাইলে আমাকে খুঁজে বের করতে পারবে, এই ক্ষমতাটা তোমার আছে। কিন্তু তুমি আমাকে খুঁজে বের করলেও আমি এই বিয়েটা করব না। বিয়ের আগেই আমার মরদেহ পাবে তুমি, তাই আমাকে খুঁজে বের করার সাহস করো না। সময় হলে আমি এমনিতেই বাড়ি ফিরে আসবো। জাহিন চিঠিটা পড়ে কাগজটা হাতের মুঠোয় করে নিয়ে চোয়ালটা শক্ত করে নেয়। ইচ্ছে করছে রিহানের 2 গালে ঠাঠিয়ে 2টা চড় মারতে। এত বড় একটা অঘটন ঘটাতে একটু ভয় করলো না। আর তার উপর আবার তাকে মরে যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আজহার শেখ জাহিনের হাত থেকে চিঠিটা নিয়ে পড়ে বাকরুদ্ধ হয়ে যান। বিয়েবাড়ির আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে ছেলে বিয়ে করতে আসতে পারবে না। খবরটা যেন বাতাসের আগে ছড়িয়ে পড়েছে সারা গ্রামে। বিয়েবাড়িতে আসা প্রেসের লোকজন এতক্ষণে টিভিতে নিউজ করে দিয়েছে বিশিষ্ট শিল্পপতির ছোট ছেলে সাবেক মেয়রের ভাতিজা আর জাহিন নেতার ছোট ভাই কাপুরুষের মতো বিয়ের দিন পালিয়ে গেছে একটা মেয়েকে অপমানের দিকে ঠেলে দিয়ে। এদিকে গ্রামের মানুষজন নানা রকমের কথা বলছে অয়ন্তীকে নিয়ে, যে কথাগুলো অয়ন্তী খুব ভালো করেই শুনতে পারছে। অয়ন্তীর খুব ইচ্ছে করছে জোরে জোরে প্রাণ খুলে হাসতে। তার জীবনটা এত জটিলতায় ভরা কেন? কি দোষ তার? কেন এত শাস্তি দিচ্ছে তাকে ওপরওয়ালা? প্রেসের লোকজনের জাহিনের দলের ছেলেরা আটকে রেখেছে। যতটুকু নিউজ করেছে তো করেছেই, আর যাতে কিছু না করতে পারে তার জন্য এই ব্যবস্থা করেছে। বাড়ির এক কোণে শেখ পরিবারের সদস্যগণ দাঁড়িয়ে আছে। জাহরার পাশে দাঁড়ানো ছোট আহান বলে, আপু, ছোট ভাইয়ের কি বিয়ে হবে না আজকে? জাহরা আহানের মুখ চেপে ধরে চাপা গলায় বলে, চুপ কর আহান, কথা বলিস না এখন। হামিদ খন্দকার আজমল শেখের সামনে এসে দুর্বল গলায় বলেন, এভাবে অপমানিত না করলেও পারতেন আমাদের। আপনার স্ত্রীকে আমি সবটা বলেছি আমার মেয়ের অতীত সম্পর্কে। আপনার স্ত্রী সবটা শুনে আমার মেয়েকে নিজের বাড়ির পুত্রবধূ করে নিতে চেয়েছেন। আমরা তো যেচে যাইনি আপনাদের কাছে, আপনারা এসেছেন আমাদের কাছে। তাহলে আমার মেয়েটা কি এই অপমানটা পাওয়ার যোগ্য ছিল বলুন? আমি ওনাকে বারবার বলে এসেছি, যদি কোনো অঘটন ঘটে তাহলে আমার মেয়েকে এবার হয়তো বাঁচাতে পারবো না। উনি আমাকে আশ্বাস দিয়েছিলেন খারাপ কিছু না হওয়ার, কিন্তু উনি ওনার কথা রাখতে পারেননি। আমার মেয়েটা যদি এখন কিছু করে বসে তাহলে এর দায় কে নিবে বলুন? আপনি নিবেন এর দায়? আজহার শেখ বলেন, বিশ্বাস করুন, আমার ভাতিজা যে এমন একটা কাজ করে বসবে বিয়ের দিন, আমার সেটা ঘুণাক্ষরেও টের পাইনি। আজমল শেখ কিছু বলতে যাবেন, সাথে সাথে ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে ছলছল করছে স্ত্রীর নামটা। আজমল শেখ ফোনটা কানে ধরতেই জোহরা বেগম অস্থির গলায় বলে ওঠেন, কি গো, কি শুনছি? রিহান নাকি বিয়ে করবে না বলে পালিয়ে গেছে? তুমি এই খবরটা কোথায় পেলে? খবরের হেডলাইনের সবটা ছাপা হয়ে গেছে। আজমল শেখ এবার চিৎকার করে বলে ওঠে, তোমার ছেলে সবটা শেষ করে দিল জোহরা। ও বিয়ে করবে না আগে বলতো, তাহলে তো এই পরিস্থিতি হতো না। মাথা ঠান্ডা করো, আমার কথাটা শোনো। কি করে মাথা ঠান্ডা করব? ও আমার মান সম্মান সব ডুবিয়ে দিল। মেয়েটার পরিবার আর মেয়েটার কথাটা একবারও ভাবলো না। কি করব এখন? জাহির কোথায়? ওকে ফোনটা দাও। জাহিন বাবার পাশে দাঁড়িয়েছিল। আজমল শেখ ছেলের দিকে ফোনটা এগিয়ে দেন। জাহিন কানে ফোন রেখে হ্যালো বলতেই জোহরা বেগম বলে ওঠেন, জাহিন বাবা, একটা কথা রাখবি মায়ের। জাহিন মায়ের মুখে আকস্মিক এমন কথা শুনে ভ্রুকুচকে বলে, মানে? এই পরিস্থিতিতে এখন একমাত্র তুই পারবি সামাল দিতে। কি বলতে চাইছো তুমি মা? আমি চাইছি তুই অয়ন্তীকে বিয়ে কর। জাহিন হতভম্ব হয়ে বলে, হোয়াট? কি বলছো এসব তুমি মা? প্লিজ জাহিন,
তুই রাজি হয়ে যা এই বিয়েতে, না হলে মেয়েটার মরণ ছাড়া কোনো পথ খোলা থাকবে না। গতবারও ওর সাথে এমন একটা ঘটনা ঘটেছে, আর তুই তো জানিস গ্রামের মানুষরা কেমন, ওদের হয়তো একঘরে করে দিবে এবার। কিন্তু মা, ওনার সাথে আমার বয়সের অনেক গ্যাপ, আর আমি কি করে? বয়সটা কোনো ব্যাপার না, তুই শুধু রাজি হয়ে যা বাপ। না মা, পারবো না। আমি চাই না আমার জীবনের সাথে জোরে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যায়। আমার চারদিকে শত্রু গিজগিজ করছে। মেয়েটার জীবন এমনিতেই নষ্ট হয়ে যাবার পথে, যেটা তোর আদরের ছোট ভাই করে গেছে। প্লিজ জাহিন, রাজি হয়ে যা। আমার শেখ বাড়ির সম্মান আর মেয়েটার কথা ভেবে রাজি হয়ে যা বাবা। অয়ন্তীকে আমার বাড়ির বউ করে নিয়ে আয়। মনে কর এটা তোর কাছে আমার শেষ চাওয়া, এই চাওয়াটা পূরণ করে দে বাবা। জাহিন কোনো উত্তর দেয় না মায়ের কথায়। জাহিন এমন একটা প্রফেশন বেছে নিয়েছে যেটাতে নিজের জীবনেই রিস্ক, আর এখন আরেকজনকে নিজের জীবনে এনে ওই মানুষটাকে কী করে রিস্কে ফেলতে পারে। তার সামনেই তার আরেক ভাইয়ের মৃত্যু হয়েছে এই রাজনীতির জন্য। এরপর হাজার চেষ্টা করেও এই রাজনীতির মাঠ থেকে নিজেকে সরাতে পারেনি। নিজের চাচা এই নোংরা রাজনীতি ছাড়তে পারলেও সে পারেনি। এরপর থেকেই শুরু হয় জাহিনের মনে পরিবারকে নিয়ে আতঙ্ক। মনের মাঝে সবসময় একটা ভয় কাজ করে, না জানি কখন কোথা থেকে আপনজনদের উপর আক্রমণ করে বসে। এই ভয় থেকেই পণ করে বসে নিজের জীবনের সাথে কাউকে জড়াবে না। কিন্তু পরিস্থিতি মনে হচ্ছে আজ জাহিনের বিরুদ্ধে চলে গেছে। জাহিনের কানের কাছ থেকে আজহার শেখ ফোনটা নিয়ে নিজে কথা বলা শুরু করে। ভাবি, সবটা কি করে সামলাবো এখন আমরা? আজাহার, তুমি তোমার বড় ভাতিজিকে বোঝাও, একমাত্র ওই পারে এখন এই পরিস্থিতিটা সামাল দিতে। ওকে বুঝিয়ে বলো ও যেন অয়ন্তীকে বিয়ে করে নেয়। আজহার শেখ জাহিনের দিকে তাকাতে জাহিন শান্ত গলায় বলে, এই বিয়েটা করবো আমি, আমার পরিবারের সম্মান আর। জাহিন কিয়ৎক্ষণ থেমে জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে বলে, ওনাদের পরিবারের সম্মান বাঁচানোর জন্য বিয়েটা আমি করব। জাহিনের বলা কথাটা শুনে জোহরা বেগমের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে। শেষমেশ তাহলে নিজের পরিকল্পনায় সফল হলেন। ছেলে যখন একবার বলে দিয়েছে বিয়েটা করবে, তাহলে করবে। জোহরা বেগম ফোনের লাইন কেটে দিয়ে অন্য একটা নাম্বারে ফোন করে। ফোনের অপর প্রান্তের লোকটা কল ধরতেই জোহরা বেগম হাসি খুশি গলায় বলে ওঠেন, পরিকল্পনা সফল হয়েছে আমাদের রিহান। এবার তুই শুধু সময় মতো বাড়ি ফিরে আসবি পরিবেশটা ঠান্ডা হওয়ার পরে। আর তোর যত টাকার প্রয়োজন হবে আমাকে কল করবি, আর খুব সাবধানে থাকবি। লিজা অয়ন্তীর কাছে দৌড়ে আসে আর হাঁপাতে হাঁপাতে বলে, দোস্ত, তোর বিয়েটা হচ্ছে। অয়ন্তী জানালার পাশে দাঁড়িয়ে ঘরের পেছনের শ্যাওড়া পড়া পুকুরের দিকে তাকিয়ে থেকে উদাস গলায় বলে, কার সাথে? ছেলের বড় ভাইয়ের সাথে। অয়ন্তী চমকে লিজার দিকে তাকায়। অয়ন্তী ভেবেছিল হয়তো গ্রামের কোনো লোকের সাথে বিয়ে হবে, কিন্তু লিজা কি বলল এটা? লিজা আবারও বলে, সত্যি বলছি দোস্ত, উনি তোকে বিয়ে করবেন। অয়ন্তী সশব্দে হেসে ওঠে। তার জীবনটা এতটা নাটকীয়তায় ভরপুর কেন? কেন বারবার সবাই তাকে এত কোন ঠাসা করে? মা মরা মেয়ে বলে নাকি এটা তার কপালের দোষ? নিজের ঠোঁট কামড়ে ধরে অয়ন্তী। বুকের ভেতরে চাপা কান্নাটা আটকে রাখার প্রচেষ্টা করছে। এমন সময় ঘরে প্রবেশ করেন ফাতেমা আক্তার। ফাতেমা আক্তার এতটা সময় জানালার আড়াল থেকেই বারবার উকি দিয়ে দেখে গিয়েছেন মেয়ে তার কী করছেন। ফাতেমা আক্তার অয়ন্তীর কাছে শান্তির মাথায় হাত রেখে বলেন, আমার বড় মেয়েটা আজকে সত্যি সত্যি পর হয়ে যাবে। কি করে থাকবো বলতো তোর মুখে মামুনি ডাকটা না শুনে? অয়ন্তী আর নিজেকে ধরে রাখতে পারল না। ফাতেমা আক্তারের বুকে ঝাঁপিয়ে পড়ে, দুই হাত দিয়ে আঁকড়ে ধরে কান্না শুরু করে দেয়। ফাতেমা আক্তার অয়ন্তীর মাথায় স্নেহের হাত বুলিয়ে বলেন, ধুর বোকা মেয়ে, এভাবে কেউ কান্না করে দেখি? অয়ন্তীকে নিজের বুক থেকে তুলে অয়ন্তীর চোখের জল মুছে দিয়ে বলেন, ইস, চোখের জল দিয়ে একেবারে শ্বাসটা নষ্ট করে দিয়েছে। লিজা, ওর শ্বাসটা ঠিক করে দে তো। মা একটু পরই কাজে আসবেন বিয়ে পড়াতে। লিজা চোখের কোণের আসা জলটা মুছে বলে, হ্যাঁ চাচি, এক্ষুনি ঠিক করে দিচ্ছি। ফাতেমা আক্তার চলে যান। লিজা অয়ন্তীর কাছে এসে অয়ন্তীকে বিছানায় বসিয়ে দিয়ে বলে, দেখ অয়ন্তী, যা হয় ভালোর জন্যই হয়। শেষ ভালো যার, সব ভালো তার। হয়তো ওনার সাথেই তোর জুড়ি লেখা আছে, তাই ওনার সাথেই তোর বিয়েটা হচ্ছে।
অয়ন্তী কিছুই বলে না, চুপচাপ বসে আছে আর দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে কালচে রঙের ফ্লোরের দিকে। কঠোর হৃদয় সম্পন্নের রাজনীতিবিদ জাহিদের সাথে বিয়ে হলো নরম হৃদয়ের অধিকারী অয়ন্তীর। ক্ষণিকের মাঝে সবটা বদলে গেল, জুড়ে গেল দুজনে একে অন্যের জীবনের সাথে। কিন্তু ভবিষ্যতে কি অপেক্ষা করছে এই দুই মানবের জন্য? এক ওপরের হৃদয় কি লিখবে একে অন্যের নাম? সন্ধ্যা হয়ে গেছে আর তার সাথে বিদায়ের সময় হয়ে গেছে অয়ন্তীর। বাপের বাড়ি ছেড়ে পরের বাড়িতে চিরকালের জন্য চলে যাওয়ার যাত্রার সময় এসে গেছে। এদিকে ফাইজ বোনের কোমর ধরে বলছে, আপু তুমি চলে যাবে? অয়ন্তী মুচকি হেসে হাঁটু ভেঙে ফাইজের সমান হয়ে ফাইজের কপালে চুমু এঁকে দিয়ে ভাঙা গলায় বলে, আমি আবার আসবো তো সোনা। ছোট ফাইজ এবার কান্না করে বলে, না আপু, গেলে আর আসবে না জানি। অয়ন্তী ভেতরের কান্নাটা আটকিয়ে বলে, আসবো তো সোনা, তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো বলো তো? আমি আবার আসবো। সত্যি তো? হ্যাঁ, 3 সত্যি। এমন সময় লিজা ঘরের ভেতরে প্রবেশ করে বলে, অয়ন্তী, যাওয়ার সময় হয়ে গেছে। অয়ন্তী গুটি গুটি পায়ে বাইরে আসে। ফাইজ বোনের ডান হাতটা আঁকড়ে ধরে রেখেছে, মনে হচ্ছে ছেড়ে দিলেই চিরকালের জন্য চলে যাবে। অয়ন্তী বাড়ি থেকে বের হতে নজর যায় তার সাথে সদ্য বিয়ে হওয়ার শ্যামবর্ণের পুরুষ মানুষটির দিকে। গাড়ির চারপাশে দাঁড়িয়ে আছে আর বারবার ফোন অন করে টাইম চেক করছে। মানুষটার সাথে যতটুকু সময় কথা বলেছে অয়ন্তী, তাতে বোঝা গেছে জাহিন খুব ভদ্র, মার্জিত, ভালো মনের একজন মানুষ। অয়ন্তী বরাবর জেনে এসেছে যারা রাজনীতি করে তারা খুব উগ্র মেজাজের হয়, কিন্তু জাহিন তার বিপরীত। বিয়ে হওয়ার কিছুক্ষণ আগের ঘটনা, জাহিন অয়ন্তীর সাথে একান্তে কিছু কথা বলার জন্য অয়ন্তীর নিকটে আসে। জাহিন এক পলক অয়ন্তীর দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে স্বাভাবিক গলায় বলে, সরি, আমার ভাইয়ের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আমি জানি আপনি খুব আঘাত পেয়েছেন আমার ভাইয়ের করা কাজটার জন্য, কিন্তু বিশ্বাস করুন ও যে এমনটা করে বসবে আমরা কেউ বুঝতেই পারিনি। আর এই মুহূর্তে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, আমি চাই না সেটা আপনার উপরে জোর করে চাপিয়ে দেওয়া হোক। আমি চাই আপনি নিজ থেকে সিদ্ধান্ত নেন, কারণ এটা আপনার জীবন, আপনি বুঝবেন আপনার জীবনে কোনটাতে ভালো হবে আর কোনটাতে খারাপ। জাহিন থামে। অয়ন্তী জাহিনের প্রত্যেকটা কথা শুনে কিন্তু কি উত্তর দেবে বুঝে উঠতে পারছে না। জাহিন আরেকটু সহজভাবে বলে, আপনি কি রাজি আছেন এই বিয়েতে অয়ন্তী? অয়ন্তী জাহিনের কথাটা শুনে শুকনো ঢোক গেলে। এই বিয়েতে রাজি না হয়ে তার কোনো উপায় নেই। এই বিয়েটা যদি না করে অয়ন্তী, তাতে হয়তো তার বাবা আর মামুনিকে আরও অপমানে মুখ ভরতে হবে। তাই অয়ন্তী সিদ্ধান্ত নেয় এই বিয়েটা সে করবে। অয়ন্তী ছোট করে উত্তর দেয়, আমি রাজি এ বিয়েতে। জাহিন নরম স্বরে বলে, পরে আফসোস করবেন না তো? আপনি জানেন হয়তো আমি রাজনীতি করি। আমার এই রাজনীতি করা নিয়ে ভবিষ্যতে আফসোস করবেন না তো? আমি চাইলেও এই রাজনীতি ছাড়তে পারবো না অয়ন্তী। অয়ন্তী মাথা নাড়িয়ে না বোঝায় যে সে এটা নিয়ে আফসোস করবে না। জাহিন তা দেখে বলে, ঠিক আছে, তাহলে নিজেকে তৈরি করে রাখুক রাজনীতিবিদ শেখ আপনার জাহানের অর্ধাঙ্গিনী হওয়ার জন্য। কথাটা বলেই জাহিন চলে যায়। জাহিন চলে যেতেই অয়ন্তী জোরে নিঃশ্বাস ছাড়ে। এতক্ষণ মনে হচ্ছিল দম আটকে মরেই যাবে অয়ন্তী। অয়ন্তীর ধ্যান ভাঙে বাবাকে কাছে আসতে দেখে। ফাইজ বন্ধুদের ডাক শুনে ওদের কাছে চলে যায়। হামিদ খন্দকার মেয়েকে দেখে মেয়ের কাছে এসে মুচকি হাসি দিয়ে মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে বলেন, খুব ভালো থাকিস মা, বাবা তোর জন্য সব সময় প্রাণ ভরে দোয়া করবে। যেখানে যাচ্ছিস সেখানের সবার মন জয় করে চলবি। জানি এই বিয়েটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, কিন্তু দেখ মা, যা হয় ভালোর জন্যই হয়, তাই না? অয়ন্তী নিচের ঠোঁট খামড়ে ধরে মাথা উপর নিচ করে বলে, তুমিও নিজের খেয়াল রেখো বাবা। স্কুলে একদম উচ্চস্বরে চিৎকার করে ক্লাস নেবে না। হামিদ খন্দকার মুচকি হেসে বলে, আচ্ছা মা, এবার চল, সময় হয়ে গেছে। মামুনি কোথায়? অনেকক্ষণ হলো দেখছি না মামুনিকে। তুই চল আগে, মামুনি আসছে। অয়ন্তীর বাঁ হাত ধরে হামিদ খন্দকার গাড়ির কাছে এনে জাহিনের হাতে অয়ন্তীর হাতটা রেখে বলেন, ওকে যত্নে রেখো বাবা, ও আমার বড় আদরের মেয়ে। জাহিন এক পলক সদ্য বিবাহিত স্ত্রীর দিকে তাকিয়ে ভরসা দিয়ে শ্বশুর মশাইকে বলে, চিন্তা করবেন না, আপনার মেয়েকে আমি যত্নেই রাখবো। দায়িত্ব যখন এসে পড়েছে সেটা আমি সর্বস্ব দিয়ে পালন করব। হামিদ খন্দকার চশমার ফাঁক দিয়ে চোখের জলটা মুছে বলেন, নিশ্চিন্ত হলাম বাবা। এমন
সময় আজহার শেখ বলেন, ভাই সাহেব তাড়াতাড়ি করেন, অনেকটা জায়গা যেতে হবে আমাদের, আর ওখানে সবাই অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ, অয়ন্তিমা গাড়িতে উঠে বস। অয়ন্তী পাশে দাঁড়িয়ে থাকা লিজার দিকে তাকাতেই লিজা অয়ন্তীকে জড়িয়ে ধরে বলে, ভালো থাকিস অয়ন্তী, খুব ভালো থাকিস। অয়ন্তী লিজার কাছ থেকে দূরে সরে এসে বলে, মামুনি কোথায়? মামুনি আমাকে বিদায় জানাবে না? তুই গাড়িতে উঠ, অয়ন্তী অনেকটা রাস্তা যেতে হবে। এক প্রকার জোর করে অয়ন্তীকে গাড়িতে বসানো হয়। আর অয়ন্তীর এক কথা, মামুনি কোথায়? ফাতেমা আক্তার দূর থেকে দাঁড়িয়ে অয়ন্তীকে বিদায় জানিয়েছেন। অয়ন্তী নিজের গর্ভের সন্তান না হোক, কিন্তু অয়ন্তীকে ছোট থেকে বড্ড আদর যত্ন করে বড় করে তুলেছেন। এখন যদি অয়ন্তীর কাছে আসেন তাহলে হয়তো নিজেকে ধরে রাখতে পারবেন না, আর তা দেখে অয়ন্তীও ভেঙে পড়বে। তাই আর কাছে আসেনি অয়ন্তী। গাড়ি স্টার্ট দিয়ে ফেলেছে। অয়ন্তী জানালার বাইরে মাথা বের করে তাকিয়ে আছে তার চিরচেনা জায়গাটার দিকে। যতক্ষণ পর্যন্ত না আপনজনগুলো আড়াল হয়েছে ততক্ষণ পর্যন্ত অয়ন্তী তাকিয়েছিল। অন্ধকার মিলিয়ে যেতেই অয়ন্তী সোজা হয়ে বসেছে, কিন্তু কান্নার গতি কমেনি। জাহিন পকেট থেকে রুমালটা বের করে অয়ন্তীর দিকে এগিয়ে দেয়। অয়ন্তী জাহিনের দিকে তাকাতেই জাহিন বলে, চোখের জলটা মুছে নিন অয়ন্তী, আর বেশি কান্না করবেন না, এতে মাথা ব্যথা হতে পারে। অয়ন্তী চুপচাপ জাহিনের কাছ থেকে রুমালটা নিয়ে চোখের জলটা মুছে মাথাটা সিটের দিকে হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নেয়। ড্রাইভিং সিটের পাশে বসে থাকা যারা পেছনের দিকে তাকাতে দেখে অয়ন্তী ঘুমিয়ে পড়েছে, যার জন্য মাথাটা এদিক ওদিক তুলছে। যারা ভাইয়ের দিকে তাকিয়ে দেখে ভাই তার মাথায় 2 আঙুল চেপে ধরে চোখ বন্ধ করে আছে। দেখেই বোঝা যাচ্ছে কোনো কিছু নিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে। যারা মোলায়ম গলায় ভাইকে বলে, ভাইয়া, ভাবি ঘুমিয়ে পড়েছে, যে কোনো সময় মাথায় আঘাত পেতে পারে, তুমি ভাবির মাথাটা তোমার কাঁধে এনে রাখো। যারার গলার স্বর শুনে জাহিন চোখ মেলে অয়ন্তীর দিকে তাকাতেই দেখে আসলেই মেয়েটা ঘুমিয়ে পড়েছে। যেই হারে কান্না করেছে ক্লান্ত হয়ে যাওয়ারই কথা। জাহিন হাত বাড়িয়ে অয়ন্তীর ঘাড় ধীরে ধীরে এনে নিজের কাঁধে রাখে। অয়ন্তীর ভারী নিঃশ্বাস জাহিনের গলায় এসে বাড়ি খাচ্ছে। এ প্রথম জাহিনের এতটা সন্নিকটে কোনো মেয়ে এসেছে। জাহিন আর চোখে অয়ন্তীর ঘুমন্ত চেহারার দিকে তাকায়। মেয়েটা দেখতে এতটা সুন্দরী নয়, কিন্তু চেহারা পুরোটা মায়ায় ভরা। জাহিন হাত বাড়িয়ে অয়ন্তীর মুখের উপরে পড়ে থাকা চুলগুলো সরাতে যাবে, সাথে সাথে গাড়ির হর্নের শব্দ শুনে জাহিন থেমে যায় আর অন্যদিকে মুখটা ফিরিয়ে জোরে নিঃশ্বাস ত্যাগ করে। শেখ বাড়ির সামনে এসে গাড়ি থামে। যারা আগে ভাগেই গাড়ি থেকে নেমে গিয়ে অয়ন্তীর দরজার পাশে এসে দাঁড়ায়। বউ এসেছে শুনে অনেকেই গাড়ির কাছে এসে দাঁড়িয়েছে। জাহিন অয়ন্তীর মাথাটা সিটের উপরে রেখে দেয়, যাতে করে অয়ন্তীকে কোনো অস্বস্তিতে পড়তে না হয়। জাহিন নরম গলায় বলে, অয়ন্তী উঠুন, চলে এসছি আমরা। অয়ন্তী নিভু নিভু চোখে তাকিয়ে জাহিনকে দেখার সাথে সাথে সোজা হয়ে বসে ইতস্তত গলায় বলে, সরি, আমি আসলে বুঝতে পারিনি কখন ঘুমিয়ে পড়েছিলাম। সমস্যা নেই, চলে এসছি আমরা। কথাটা বলে জাহিন কাইফকে উদ্দেশ্য করে বলে, দরজাটা খুলে দাও কাইফ। জাহিন কথাটা বলে গাড়ি থেকে নেমে যায়। কাইফ অয়ন্তীর পাশে দরজাটা খুলে দেয়। অয়ন্তী ধীরে সুস্থে পা ফেলতেই ভাঙা ইটের টুকরোর সাথে পা লেগে ডান পাটা মুচকে যায়। অয়ন্তীর চিৎকার শুনে যারা অয়ন্তীকে ধরে বলে, ভাবি, ঠিক আছো তুমি? অয়ন্তী মাথা নাড়িয়ে হ্যাঁ বলে, কিন্তু অয়ন্তী ঠিক নেই। পাটা মনে হচ্ছে যেন ভেঙেই গেছে। অয়ন্তীর সামনে দাঁড়ানো একজন মহিলা বলেন, কি গো নতুন বউ, শ্বশুর বাড়িতে পা রাখতে না রাখতেই ভেঙে পড়লে? সারা জীবন সংসার করবে কি করে? কথাটা শুনে অয়ন্তীর বড্ড খারাপ লাগলো। যারা ভ্রুকুচকে বলে, উফ ফুপু, কী সব বকছো তুমি বলো তো? ভাবি পায়ে ব্যথা পেয়েছে, কোথায় তুমি একটু কেয়ার করবে, তা না করে তুমি উল্টো পাল্টা কথা বলছো। আলেয়া বেগম ভাতিজের কথা শুনে থমথমে গলায় বলেন, এখন কি তুই আমাকে বলে দিবি কখন কি কথা বলতে হবে আমাকে? যারা কিছু বলতে যাবে সাথে সাথে যারার চাচি রুমা খাতুন যারাকে থামিয়ে বলেন, আহ যারা থাম তো, মেয়েটা কতটা ব্যথা পেয়েছে সেটা দেখা দরকার। তারপর রুমা খাতুন অয়ন্তীর দিকে তাকিয়ে বলেন, বেশি ব্যথা পেয়েছো মা? অয়ন্তী মাথা নাড়িয়ে না বোঝায়। রুমা খাতুন আবারও বলে, হাঁটতে পারবে? আমার হাতটা ধরে হাঁটো। আলেয়া বেগম রুমা খাতুনের এইসব দেখে মনে মনে বলেন, ঠং, যত সব আদিক্ষেতা। কথাটা বলে যারাকে উদ্দেশ্য করে বলেন, রিহান কোথায়? ওকে দেখছে না কেন? আর জাহিনেরই বা কেন এই গাড়ি থেকে বের হলো?
আলেয়া বেগমের কথা শুনে যারা বুঝতে পারলো বাড়ির কেউ কিছু জানে না, হয়তো এই বিষয়ে শুধু মাত্র মা ছাড়া। আর বিয়েবাড়ির কাজের চাপে হয়তো নিউজও দেখার সময় হয়নি। যারা ফুপুর কথার উত্তর না দিয়ে অয়ন্তীকে বলে, ভাবি আস্তে আস্তে পাটা ফেলো। আলেয়া বেগম বড্ড অপমানিত বোধ করলেন, কিন্তু এখানে আর কিছু বললেন না। অয়ন্তী অনেক কষ্টে দু কদম পা বাড়ায়, কিন্তু আর পারছে না, পাটা মনে হচ্ছে ভেঙেই গেছে। একে তো পা মুচকে গেছে, তার উপরে ভারী শাড়ি। জাহিন কিছুটা দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, কিন্তু যখন দেখলো অয়ন্তীর হাঁটতে কষ্ট হচ্ছে, তখনই তাদের কাছে এসে জাহিন চিন্তিত গলায় বলে, কি হয়েছে? যারা বলে, ভাবির পা মুচকে গেছে ভাইয়া, তাই হাঁটতে পারছে না। জাহিন অয়ন্তীর দিকে তাকায়। অয়ন্তীর চেহারা দেখেই বোঝা যাচ্ছে পায়ের ব্যথাটা একটু বেশি পেয়েছে। চোখ মুখ লাল হয়ে আছে আর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। জাহিন যারাকে বলে, তুই সর, আমি দেখছি। যারা সরতে সবাইকে অবাক করে দিয়ে অয়ন্তীকে পাচা কোলে তুলে নেয় জাহিন। সবাই জাহিনের কার্যকলাপ দেখে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, শুধুমাত্র যারা ছাড়া। হুট করে এমনটা হওয়াতে ভয়ে অয়ন্তী মৃদু চিৎকার করে ওঠে, জাহিনের গলা জড়িয়ে ধরে। যখন বিষয়টা বুঝতে পারল অয়ন্তী, তখনই লজ্জায় চোখ বন্ধ করে নেয়। এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া পেয়েছে অয়ন্তী। মনে হচ্ছে যেন সারা শরীরে কারেন্ট বয়ে যাচ্ছে, কান দিয়ে মনে হচ্ছে গরম ধোঁয়া বের হচ্ছে, হৃদস্পন্দনের গতি স্বাভাবিকের চেয়ে বেশি চলছে। আলেয়া বেগম জাহিনের সামনে এসে দাঁড়িয়ে রাগী গলায় বলেন, জাহিন এসব কি? তুই কেন রিহানের বউকে কোলে নিলি? আর রিহান কোথায়? ওকে কেন কোথাও দেখছি না? ওর বউ এখানে পা মুচকে বসে আছে, আর ও কোথায় বসে আছে? জাহিন শান্ত চোখ ফুফুর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, ফুফু, আমার মনে হয় এখানে এত কথা না বলে আগুনের চিকিৎসা করা দরকার। তাই তোমার সকল প্রশ্ন উত্তর পরে দিই আমি। কথাটা বলে জাহিন হনহন করে হেঁটে চলে যায়। আলেয়া বেগম হাঁ হয়ে তাকিয়ে আছেন জাহিনের যাওয়ার পানে। আব্বা, দেখেন, জননেতা শেখ আবরার জাহিন নাকি বিয়ে করেছে, তাও আবার ছোট ভাইয়ের হবু বউকে। সাদিকের কথা শুনে বর্তমান মেয়র খলিল তালুকদার মুখের ওপর থেকে নিউজ পেপারটা সরিয়ে ধমকের স্বরে ছেলেকে বলেন, কিসব উল্টাপাল্টা বকছিস তুই? মাথা ঠিক আছে তোর? বিশ্বাস করেন আব্বা, এই যে দেখেন আর্টিকেলটা। সাদিক তার ফোনটা এগিয়ে দেয় খলিল তালুকদারের দিকে। খলিল তালুকদার চোখের চশমা ঠিক করে ছেলের বলা কথাটা সত্যতা যাচাই করে রহস্যময় হাসি দিয়ে বলেন, বিয়ে হওয়ার কথা ছিল ছোট ভাইয়ের, কিন্তু এখন বিয়ে করলো বড় ভাই। ব্যাপারটা বড়ই রোমাঞ্চকর। আব্বা, ওই জাহিনকে তো আমাদের তরফ থেকে অভিনন্দন জানানো দরকার। আফটার অল আমাদের বিরোধী দল বলে কথা। খলিল তালুকদার চায়ের কাপে চুমুক দিয়ে বলেন, তা আবার বলতে, কাল সকালে 5 কেজি মিষ্টি কিনে আমাদের সকলের প্রিয় জননেতা জাহিনকে অভিনন্দন জানাতে যাব। কথাটা বলেই খলিল তালুকদার নিঃশব্দে হেসে ওঠেন আর মনে মনে ছক কষছে কী করে এবারের ইলেকশনটাও জিতা যায়। জাহিন জয়ন্তীকে কোলে করে নিয়ে এসে সোফায় বসিয়ে নিজে হাঁটু গেড়ে অয়ন্তীর সামনে বসে কোমল গলায় বলে, কোন পা ব্যথা পেয়েছেন অয়ন্তী? অয়ন্ত নিচু গলায় বলেন, আমি ঠিক আছি। জাহিন আর কোনো কথা না বলে নিজেই অয়ন্তীর ডান পায়ে হাত দিয়ে পাটা এগিয়ে আনে সামনের দিকে। অয়ন্তী জাহিনের করা কাজটা দেখে ভরকালো আর সাথে সাথে বলল, কি করছেন আপনি? আমি ঠিক আছি তো বললাম। জাহিন চোখ তুলে অয়ন্তীর দিকে তাকায়। জাহিনের শান্ত চোখের চাউনি দেখে অয়ন্তী আর কিছু বলার সাহস পেল না। জাহিন পায়ের দিকে তাকিয়ে বলে, এই পায়ে ব্যথা পেয়েছেন? এমন সময় জোহরা বেগম আসেন। এতক্ষণ উনি নতুন বউকে বরণ করে ঘরে তোলার জন্য সব আয়োজন করেছিলেন, কিন্তু যখনই বসার ঘরে এসে এসব দেখেন তখনই আঁতকে উঠে বলেন, কি হয়েছে? যারা মাকে দেখে বলে, ভাবি গাড়ি থেকে নামতে গিয়ে ভাঙা ইটের সাথে লেগে পা মুচকে গেছে। কি বলছিস? মেয়েটাকে তোরা সাবধানে নিয়ে আসবি না। ও এখানকার রাস্তাঘাট চিনে নাকি ভালো করে? তুমি চিন্তা করো না মা, ভাইয়া দেখছে তো। জোহরা বেগম অয়ন্তীর কাছে গিয়ে নরম গলায় বলেন, বেশি ব্যথা পেয়েছো মা? অয়ন্তী মুচকি হেসে বলে, না না না, আমি ঠিক আছি, অতটা অস্থির হওয়ার কিছু হয়নি। জাহিন অয়ন্তীর অন্যমনস্ক হওয়ার সুযোগটা নিল। ঠাস করে অয়ন্তীর পা মুচড় দিতেই ব্যথায় চিৎকার করে ওঠে অয়ন্তী। অয়ন্তীর চিৎকার করা দেখে জোহরা বেগম ছেলেকে ধমকের স্বরে বলেন, এই জাহিন, তুই তোর ব্যথা কমানোর বদলে ব্যথা আরো বাড়িয়ে দিচ্ছিস। জাহিন উঠে দাঁড়িয়ে বলে, মা, এটা করাতে এখন উনি ঠিকমতো হাঁটতে পারবেন।
এমন সময় আলিয়া বেগম তুচ্ছ তাচ্ছিল্য করে বলেন, কি দিনকাল এলো রে বাবা, যার বউ ব্যথা পেয়েছে তার কোনো দেখা হদিস নেই, উল্টো ভাসুরকে সেবা করতে হচ্ছে ছোট ভাইয়ের বউয়ের পা ধরে। যার বউ পায়ে ব্যথা পেয়েছে সেই সেবা করেছে আপা, তাই তুমি অযথা কথা বলে নিজের জীবনটা আর নষ্ট করো না। আজহার শেখের গলায় এই কথা শুনে আলিয়া বেগম যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। কি বলছে তার ছোট ভাই? যার বউ পায়ে পেয়েছে সে সেবা করছে মানে? আলিয়া বেগম অবিশ্বাস্য গলায় বলেন, মানে ঠিক বুঝলাম না তোর কথা। রিহানের সাথে অয়ন্তী মায়ের বিয়ে হয়নি, বরং জাহিনের সাথে বিয়ে হয়েছে। তাই আপা, তুমি কিছু না জেনে এসব আজে বাজে কথা বলে এত সুন্দর পরিবেশটা নষ্ট করো না। আলিয়া বেগম হতভম্ব হয়ে বলেন, জাহিনের সাথে কেন এই মেয়ের বিয়ে হবে? বিয়ে তো রিহানের সাথে হওয়ার কথা ছিল। ছিল, কিন্তু রিহান বিয়ে করবে না বলে পালিয়ে গেছে। ও পালিয়ে গেছে বলে তোরা জাহিনের সাথে এই মেয়ের বিয়ে দিয়ে দিবি জোর করে? একবারও ওর মতামত জানার প্রয়োজন বোধ করলি না? আর তোরা তো সকলে জানিস আমার হিয়া জাহিনকে কতটা জাহিন ফুপুর কথার মাঝে ফুপুকে থামিয়ে স্থির কণ্ঠে বলে, ফুপু, আমি নিজে থেকে বিয়েটা করেছি, কেউ আমাকে জোর করেনি। আর তুমি খুব ভালো করে জানো অন্য কারোর মতামত আমার উপর জোর করে চাপিয়ে দিতে পারে না, যতক্ষণ না সেটা আমি নিজ থেকে করতে চাইবো। তো প্লিজ তুমি চিৎকার চেঁচামেচি করা বন্ধ করো। নতুন বউ ঘরে এসছে, তাকে বরণ করে ঘরে তোলো। জাহিন কথাটা বলে অয়ন্তীর দিকে এক পলক তাকিয়ে সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে যায়। আজকে সারাদিন অনেক ধকল গেছে নিজের ওপরে, এবার অন্তত নিজেকে রিফ্রেশ করা দরকার। এদিকে আলিয়া বেগম পাগলের মতো বিড়বিড় করে বলেন, এটা কিছুতেই হতে পারে না। ওখানে ভাইজান থাকার পরেও কি করে জাহিনের সাথে এই মেয়ের বিয়ে হয়? এখন যদি হিয়া জাহিনের বিয়ের খবরটা জানে তাহলে কি হবে? আমার মেয়েটা তো নিজেকে শেষ করে দিবে। আলিয়া বেগম উঁচু গলায় ছোট ভাইকে বলেন, আজহার ভাইজান কোথায়? ভাইজান বাগানে আছেন। ভাইয়ের কথাটা শুনে আলিয়া বেগম অয়ন্তীর দিকে এক নজর তাকিয়ে বাগানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। এদিকে অয়ন্তী চিন্তায় পড়ে যায়। ফুফু কি এমন বলতে চেয়েছেন যেটা জাহিন বলতে দেয় নেই? চিন্তিত অয়ন্তীর মাথায় জোহরা বেগম হাত বুলিয়ে বলেন, আমার ইচ্ছেটা এতদিনে পূর্ণ হলো। আমার ঘর আলো করে আমার বড় ছেলের পুত্রবধূ এলো। কথাটা বলে যারাকে উদ্দেশ্য করে বলে, যারা তোর ভাবিকে তোর ঘরে নিয়ে যা, অনেকটা রাস্তা জার্নি করে এসেছে, ফ্রেশ হওয়া দরকার। বরণ করে তো আর ওকে ঘরে তুলতে পারলাম না, তার আগেই জাহিন ওকে ঘরে নিয়ে এসে পড়েছে। যারা অয়ন্তীর হাত ধরে বলে, আজমল শেখ সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে আছেন, চোখে মুখে ভেসে আছে টেনশনের ছাপ। ছোট বোনকে কী উত্তর দেবেন সেটা মনের মাঝে আগে থেকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছেন। এমন সময় আলিয়া বেগম গলার স্বর ভেসে আসে, ভাইজান। আজমল শেখ বোনের গলার শুনে জোরে নিঃশ্বাস ছেড়ে নিজেকে শান্ত রেখে বলেন, বলুন। আপনি আমার দিকে ফিরে কথা বলুন। আজমল শেখ বোনের দিকে ফিরে বলেন, কি হয়েছে? আপনি আমায় কথা দিয়েছিলেন ভাইজান আমার হিয়ার সাথে জাহিনের বিয়ে দিবেন, কিন্তু এটা কি করে হলো আপনি ওই স্থানে উপস্থিত থাকার পরেও? আজমল শেখ বোনকে বোঝানোর স্বরে বলেন, দেখো আলিয়া, পরিস্থিতি তখন এতটা খারাপ ছিল যে এছাড়া কোনো উপায় ছিল না আমাদের হাতে। আর জাহিন তোর মেয়েকে সেই নজরে দেখে না যেটার মাধ্যমে ওরা দুজন স্বামী স্ত্রীর মতো একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হতে পারে, সেটা তুই খুব ভালো করেই জানিস। আপনি আমায় কথা দিয়েছিলেন ভাইজান, সেই কথা আপনি রাখতে পারেননি। এখন যদি আমার মেয়েটা কিছু করে বসে তাহলে? যা হয় ভালোর জন্যই হয় আলেয়া, তোর মেয়েকে বোঝা। আশা করি ওকে বোঝালে ও সবটা বুঝবে। ও এতটা অবুঝ নয়। আর জাহিনকে আমি বললেই যে ও হিয়াকে বিয়ে করতে রাজি হয়ে যেত, তেমনটা কিন্তু গ্যারান্টি দেইনি আমি বলেছিলাম আমি চেষ্টা করব, কিন্তু এর আগেই এসব কিছু হয়ে গেল যেটা আমাদের কারো হাতেই ছিল না। কথাটা বলেই আজমল শেখ চলে যান। আলিয়া বেগম ভাইকে কিছু বলতে গিয়েও বলতে পারেননি। উনি জানেন জাহিন কোনো দিন হিয়াকে বিয়ে করতে রাজি হতো না, কিন্তু তারপরও মেয়ের মুখের দিকে তাকিয়ে শেষ চেষ্টা করতে চেয়েছিলেন, কিন্তু এখন চেষ্টা করেও আর কোনো লাভ নেই। আলিয়া বেগম তাড়াতাড়ি করে হিয়াকে ফোন দেয়।
এতক্ষণে মেয়ে হয়তো জেনেই গেছে জাহিনের বিয়ের খবরটা। চারিদিকে যেভাবে ছড়িয়ে গেছে জাহিনের বিয়ের খবরটা, কিন্তু হিয়া আলিয়া বেগমের ফোন ধরছে না। টেনশনে আলিয়া বেগমের মাথা কাজ করছে না মেয়েকে কী করে সামলাবে এটা ভেবে। অয়ন্তী ফ্রেশ হয়ে জামদানির মাঝে লাল টুকটুকে একটা শাড়ি পরেছে, একেবারে মনে হচ্ছে যেন সদ্য ফুটন্ত লাল গোলাপ। যারা অয়ন্তীর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে বলে, ভাবি তোমাকে খুব সুন্দর লাগছে। অয়ন্তী যারার কথায় লাজুক হাসি দেয়। যারা অয়ন্তীর কাছে এসে অয়ন্তীর হাত ধরে বেডে বসতেই যারার পায়ের সাথে অয়ন্তীর পা লাগতেই অয়ন্তী ব্যথায় কুকড়ে ওঠে। অয়ন্তীর আর্তনাদ শুনে যারা অস্থির হয়ে বলে, সরি ভাবি, আমি আসলে বুঝতে পারি নাই। অয়ন্তী দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে বলে, আমি ঠিক আছি যারা। তুমি একটু বসো, ভাইয়ার কাছ থেকে ব্যথার ওষুধটা নিয়ে আসি, না হলে হয়তো রাতের মাঝে ব্যথাটা বাড়তে পারে। যারা অয়ন্তীকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায়। জাহিন সবেমাত্র শাওয়ার নিয়ে বের হয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো ঠিক করছে আর মনে মনে ভাবছে আজকে কি থেকে কি হয়ে গেল তার সাথে। যে কোনো দিন বিয়ে করবে না বলে ভেবেছিল সে, আজ থেকে বিবাহিত ভাবতেই হাসি পাচ্ছে জাহিনের। তবে জাহিন নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে এই পবিত্র বন্ধনটাকে আগলে রেখে একটা স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে। ফোনের কর্কশ শব্দ শুনে জাহিন নিজের ভাবনা থেকে ফিরে আসে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে নুহাস কল করছে। জাহিন কানের কাছে ফোনটা নিয়ে হ্যালো বলতেই নুহাস ভরাট গলায় বলে, ভাই, নিউজটা কি সত্যি যেটা চারদিকে ছড়িয়েছে? হুম। তার মানে তুমি সত্যি বিয়ে করেছো? হুম। আর রিহান, ও কোথায় আছে? জানি না। খোঁজ করনি? না। কেন? এসব কথা বাদ দিন নুহাস, ওখানের কি খবর সেটা বল। সবকিছু সেট করা হয়ে গেছে, আমি আগামীকাল সবকিছু শেষ করে রাতের মাঝে ফিরে আসবো। জাহিন কিছু বলতে যাবে তখন যারার কণ্ঠ ভেসে আসে, ভাইয়া ভেতরে আসবো? জাহিন কল না কেটে যারাকে বলে, হুম, আয়। যারা ঘরের ভেতরে ঢুকে বলে, ভাইয়া অয়েনমেন্টটা দিবে, ভাবির পায়ে মালিশ করা দরকার। জাহিন চিন্তিত হয়ে বলে, ওনার পায়ের ব্যথাটা কি বেড়েছে? সামান্য একটু, ওষুধ দিলে ঠিক হয়ে যাবে। জাহিন নিচের ঠোঁট কামড়ে বলে, ও দেখ, ড্রয়ারে আছে। যারা এগিয়ে যায় ড্রয়ারের দিকে, কিন্তু কারো নাম শুনে সহসা থেমে যায় পা দুটো। জাহিনের মুখে নুহাসের নামটা শোনা মাত্র যারার বুকটা ধক করে ওঠে, কিন্তু মুহূর্তের মাঝে মনটা খারাপে পরিণত হয় এটা ভেবে যে এই 5 দিনের মাঝেই নুহাসকে এতগুলো কল দিয়েছে সে, কিন্তু একটা কলও কি ধরতে পারলো না নুহাস? এতটাই ব্যস্ত থাকে নাকি এই ব্যস্ততা শুধুমাত্র তার জন্য আর তাকে অবহেলা করার জন্য? যারাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জাহিন বলে, কিরে এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? যারা ভাইয়ের কথার উত্তর না দিয়ে তাড়াতাড়ি করে অয়েনমেন্টটা নিয়ে ঘর থেকে বের হয়ে পড়ে। জাহিন বড্ড অবাক হয় বোনের করা আচরণ দেখে। এদিকে নুহাসও কিছু না বলে ধুম করে ফোন কেটে দেয়। মানে জাহিন যেন একটা গোলক ধাঁধার মাঝে পড়ে যায়। নুহাস ফোনটা সোফার উপর রেখে চোখ বন্ধ করে মাথাটা সোফাতে হেলিয়ে দেয়। আজ 5 দিন পর মেয়েটির কণ্ঠ শুনতে পেল নুহাস। এই 5 দিন ইচ্ছে করেই নুহাস যারার কল ধরেনি। যারা যে নুহাসকে ভালোবাসে সেটা নুহাস অনেক আগেই টের পেয়েছিল, কিন্তু নিজের মনের ভুল ভেবে সবটা উড়িয়ে দিয়েছিল। কিন্তু যত দিন যাচ্ছিল তত যারার কার্যক্রম আর ডায়েরি পড়ে নিশ্চিত হলো যারা তাকে ভালোবাসে। কিন্তু নুহাস যে মানুষটাকে নিজের করে কোনো দিন পেতে পারবে না, সেই মানুষটার প্রতি মায়া বাড়াতে চায় না। তারপর থেকেই শুরু হয় যারার প্রতি নুহাসের অবহেলা। যারা যে নুহাসের অবহেলার জন্য কষ্ট পায় সেটা নুহাস খুব ভালো করে বুঝতে পারে, কিন্তু নুহাসের হাত পা বাঁধা চাইলেও যারার ভালোবাসার ডাকে সে সাড়া দিতে পারবে না। যারা মুখটা মলিন করে নিজের ঘরে ঢোকে। অয়ন্তী যারার মলিন মুখ দেখে বলে, কি হয়েছে যারা? ভাবির কথা শুনে যারা মুচকি হেসে অয়ন্তীর কাছে এসে বলে, কিছু হয়নি ভাবি, তুমি অয়েনমেন্টটা লাগিয়ে নাও, না হলে সময়ের সাথে সাথে ব্যথাটা আরও গাঢ় হতে শুরু করবে। অয়ন্তী যারার কাছ থেকে অয়েনমেন্টটা নেয়, কিন্তু অয়ন্তীর ঠিক ভালো ঠেকছে না যারাকে দেখে। একটু আগ পর্যন্ত যে মেয়েটা হাসি খুশি ছিল, আর এখন কি এমন হলো এতটুকু সময়ের মাঝে যে এইভাবে কুমড়ে গেছে। অয়ন্তী অয়েনমেন্টটা পায়ে লাগিয়ে রাখবে, ঠিক সেই সময় চিৎকার চেঁচামেচির আওয়াজ ভেসে আসে নিচ থেকে। অয়ন্তী স্পষ্ট বুঝতে পারছে জাহিনকে নিয়ে কিছু একটা বলেছে মেয়েলি কণ্ঠের মালিক, কিন্তু এটা বুঝতে পারছে না মেয়েটি কে যে এইভাবে চিৎকার করছে। অয়ন্তী না বুঝলেও যারা খুব ভালো করে বুঝতে পারছে চিৎকার করে কথা বলার মালিকটাকে। যারা অয়ন্তীকে বলে, ভাবি তুমি বসো, আমি আসছি। কথাটা বলে যারা দ্রুত পায়ে বের হয়ে যায় রুম থেকে।
অয়ন্তী কিছুক্ষণ বসে থেকে ধীর পায়ে হেঁটে রুম থেকে বের হয়ে করিডোরে এসে রেলিংয়ের পাশে দাঁড়িয়ে নিচে তাকাতেই চমকে যায়। জাহিনের এক হাত আঁকড়ে ধরে একটা মেয়ে অঝরে কান্না করছে, আর এদিকে জাহিনের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে খুব বিরক্ত হয়ে আছে সে, যে কোনো সময় হয়তো বোমা ফেটে যেতে পারে। অন্যদিকে মেয়েটি বারবার বলছে, কেন করলে এমনটা জাহিন ভাই আমার সাথে? কেন করলে? তুমি তো জানতে আমি তোমাকে ভালোবাসি, তারপরও এটা কি করে করলে আমার সাথে? বাড়ির সবাই হিয়ার জাহিনকে ঘিরে দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ কিছু বলছে না। জাহিনও চুপচাপ দাঁড়িয়ে আছে। জাহিনকে এভাবে চুপ মেরে থাকতে দেখে হিয়া আলেয়া বেগমকে বলে, মা, জাহিন ভাইকে কিছু বলতে বলো। এভাবে কেন চুপ করে দাঁড়িয়ে আছে? আমার প্রশ্নের উত্তর দিতে বলো। আলিয়া বেগম মেয়েকে বোঝানোর স্বরেই বলেন, হিয়া মা, আমার পাগলামো করিস না, একটু শান্ত হ। মায়ের কথা শুনে হিয়া যেন আরও তেতে ওঠে আর উচ্চ স্বরে চেঁচিয়ে বলে, না, আমি শান্ত হব না। জাহিন ভাইকে উত্তর দিতে হবে কেন আমার সাথে এমনটা করলো। এতক্ষণ চুপ থাকা জাহিন শান্ত গলায় বলে, হাতটা ছাড় হিয়া। না, ছাড়বো না আমি তোমার এই হাত। আমি সারা জীবন ধরে রাখবো তোমার হাত। জাহিন এবার আর সহ্য করতে না পেরে জোর গলায় ধমকের স্বরে বলে, ছাড়তে বলছি আমি, ছাড় আমার হাতটা। হিয়া জাহিনের এমন চিৎকার করা দেখে কেঁপে ওঠে, আর সাথে সাথে জাহিনের হাতটা ছেড়ে দিয়ে ভয় 2 কদম পিছিয়ে যায়। জাহিন জোরে নিঃশ্বাস ছেড়ে অনামিকা আঙুল দ্বারা বা চোখের ভ্রুটা চুলকে রাগটা কন্ট্রোল করার চেষ্টা করে। এটা জাহিনের মুদ্রা দোষ, যখনই রাগ উঠবে তখনই এমনটা করবে। চারিদিকে পিনপিন নীরবতা বরাজ করছে, কারো মুখে কোনো কথা নেই, শুধু ভেসে আসছে হিয়ার নাক টানার শব্দ। ছোট আহার নুডলস খাবে বলে বায়না ধরেছিল মায়ের কাছে, কিন্তু ভাইয়ের অমন ভুবন পাঠানো চিৎকার শুনে সেও তবদা খেয়ে বসে গেছে। নুডলস খাওয়ার কথা হয়তো সে ভুলেই গেছে। জাহিন চোখ বন্ধ করে ঢোক গিলে ফুপুর দিকে তাকিয়ে বলে, ফুপু, তোর মেয়েকে সভ্যতা শেখাও। এর পরের বার যদি এরকম অসভ্যতম করে তাহলে কিন্তু আমার মুখ কথা বলবে না, আমার হাত চলবে। তখন কিন্তু এই বিষয় নিয়ে তুমি বাড়াবাড়ি করতে পারবে না, এ বলে দিলাম। কথাটা বলে জাহিন 2 কদম এগোতেই থেমে গিয়ে আবারও ফুপুর উদ্দেশ্যে বলে, আরেকটা কথা, এই ব্যাপার নিয়ে যদি তোমার আদরের মেয়ে আমার স্ত্রীর সাথে কোনো রকমের বাজে আচরণ করে তাহলে কিন্তু তোমার মেয়েকে এর মাসুল গুনতে হবে। আমি জানি তোমার মেয়ে অয়ন্তীর সাথে বাজে আচরণ করবে, তাই আগে থেকে ওয়ার্নিং দিয়ে গেলাম। কথাটা বলেই জাহিন হনহনিয়ে উপরে চলে যায়। এদিকে অয়ন্তী হতবাক হয়ে তাকিয়ে দেখছে জাহিনের করা কার্যকর্মগুলা। একটা লোক এতটা বিচক্ষণ কী করে হতে পারে সেটা জাহিনকে না দেখলে অয়ন্তী বুঝতে পারত না। জাহিনকে এদিকে আসতে দেখে অয়ন্তী মাথা নিচু করে টান টান হয়ে দাঁড়িয়ে থাকে। জাহিন অয়ন্তীকে দেখে অয়ন্তীর কাছে এসে দাঁড়িয়ে কোমল স্বরে বলে, আপনার পায়ের ব্যথা কমেছে অয়ন্তী? অয়ন্তী সেই শান্ত আর কোমল গলার ডাক। জাহিনের গলায় এই অয়ন্তী ডাকটা যেন একেবারে কলিজাতে গিয়ে বেঁধে অয়ন্তীর। কারো গলায় যে তার নামটা এতটা মানাতে পারে সেটা জাহিনের গলায় শুনতে না পারলে বুঝতে পারতো না অয়ন্তী। অয়ন্তীকে চুপ করে থাকতে দেখে জাহিন আবারও বলে, আপনি চাইলে ডাক্তার ডাকতে পারি অয়ন্তী। ডাক্তার ডাকার কথা শুনে হকচকে উঠল অয়ন্তী। এটুকু ব্যথা পাওয়ার জন্য তাও আবার ডাক্তার ডাকার কথা বলছে, পাগল নাকি লোকটা? অয়ন্তী মাথা তুলে জাহিনের দিকে তাকিয়ে বলে, না না না, আর ডাক্তার ডাকার কোনো দরকার নেই, আমি ঠিক আছি। ঠিক আছে, তাহলে বিশ্রাম নিন গিয়ে। অয়ন্তী পা বাড়িয়ে যেতে নিবে তখনই জাহিন বলে, শুনুন। থেমে যায় অয়ন্তী। জাহিন ধীর গলায় বলে, নিজে এতক্ষণ যা দেখেছেন বা শুনেছেন তা নিয়ে টেনশন করার মতো কিছু হয়নি, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। কথাটা বলে জাহিন নিজের রুমে চলে যায়। কি বলে গেল মানুষটা? তার উপরে অয়ন্তীকে ভরসা রাখার কথা। জাহিন কি ভাবছে? অয়ন্তী তাকে সন্দেহ করবে? কখনো না। অয়ন্তী এমন মেয়েই নয় যে সে এক পাক্ষিকের কথা আচরণ দেখে অন্য পাক্ষিকে সন্দেহ করবে। সে যথেষ্ট ম্যাচিওর। অয়ন্তী আবারও নিচের দিকে তাকায়। হিয়া মেয়েটাকে এভাবে কান্না করতে দেখে খুব মায়া লাগছে অয়ন্তীর। মেয়েটির অবস্থা দেখেই বোঝা যাচ্ছে জাহিনকে পাগলের মতো ভালোবাসে। আজকের এই ঘটনাটা শুধুমাত্র তার জন্যই হয়েছে। জাহিন যদি ওকে বিয়ে না করতো তাহলে হয়তো এমনটা হতো না। সবাই হিয়াকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু হিয়া শুধু মাথা নাড়িয়ে না বলে যাচ্ছে। হঠাৎ করে হিয়া ওপরের দিকে তাকায়। হিয়ার তাকানো দেখে অয়ন্তী ভড়কে যায়। হিয়ার চোখ দুটো রক্তলাল বর্ণ হয়ে আছে অতিরিক্ত কান্না করার জন্য, আর তার উপরে অয়ন্তীর দিকে এমনভাবে রাগি চোখে তাকিয়েছে যে অয়ন্তী কিছুটা ভয় পেয়ে যায়। অয়ন্তী আর এক মুহূর্ত এখানে না থেকে ব্যথা পা নিয়ে দ্রুত কদমে রুমে চলে আসে। আর এদিকে হিয়া দাঁতে দাঁত চেপে নাকের পাটা ফুলিয়ে বলে,
যে আমার জাহিন ভাইকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে তাকে এর মাসুল গুনতে হবে। জাহিন ভাইকে পায় কিংবা না পায়, কিন্তু তোমার সাথে আমার ফাইট ঠিকই হবে। জানি তোমার এতে কোনো প্রকার দোষ নেই, কিন্তু এটা আমি মেনে নিতে পারছি না, আর হয়তো মেনে নিতেও পারবো না। তবে চেষ্টা করব মেনে নিতে, কিন্তু যতদিন চেষ্টা করব সবটা মেনে নিতে, ততদিন না হয় তোমার আর আমার মাঝে একটু ফাইটটা চলুক, দেখি সে ফাইটে কে বিজয়ী হয়। অয়ন্তী রুমে এসে জোরে নিঃশ্বাস ছাড়ে। রুমে আসতেই ফোন বেজে ওঠে। আচমকা এইভাবে ফোন বেজে উঠতে অয়ন্তী ফোনের কর্কশ শব্দ শুনে ভয়ে কেঁপে ওঠে। নিজেকে অয়ন্তী স্বাভাবিক করে দেখে মামনি ফোন করেছে। অয়ন্তী কানের কাছটায় ফোন নিয়ে বলে, হ্যালো মামুনি। ফোনের অপর প্রান্ত থেকে ফাতেমা আক্তার ভারাক্রান্ত গলায় বলেন, কি করছিস মা? ওখানে সব কিছু ঠিক আছে তো? অয়ন্তী ওই বাড়ির সকলকে দুশ্চিন্তায় না ফেলানোর জন্য বলে, হ্যাঁ মামুনি, সব ঠিক আছে। তোমরা ঠিক আছো? হ্যাঁ মা, ঠিক আছি। অয়ন্তী মন ভার করে বলে, তুমি আমার বিদায়ের সময় আসলে না কেন? একটা কাজে আটকে গিয়েছিলাম মা। কালকে তো আসবেই তোর বাবা আর ফাইজ, মন খারাপ করিস না। অবন্তী ফোন করেছিল তোমাকে? করেছিল তো, আর তোর খোঁজও নিয়েছিল। ও কি আমার সাথে কথা বলবে না? বলবে, তোর উপরে একটু অভিমান করেছে তো, দেখিস ওর অভিমানটা খুব জলদি কমে যাবে। আর যখন বাড়িতে এসে দেখবে তুই নেই, তখনই ও তোকে নিজে থেকে ফোন করবে। তাই এত চিন্তা করিস না। ওর পরীক্ষা কেমন হয়েছে? বললো তো ভালো হয়েছে। আচ্ছা রাখি রে মা, অনেক কাজ পড়ে আছে। ফাতেমা আক্তার ফোন কেটে দেন। অয়ন্তী কিছুক্ষণ একাই বসে থাকে। এর কিছুক্ষণ পর যারা আসে হাতে করে 2 তলা খাবার নিয়ে। খাবারের থালা দুটো টি টেবিলের ওপর রেখে যারা বলে, ভাবি আজকে আমি আর তুমি একসাথে খাবো। খেতে ইচ্ছে করছে না যারা। তা বললে কি করে হয়? কিছু তো খেতেই হবে, না হলে মা আমাকে আস্ত রাখবে না। এমন সময় আহান আসে হাতে 1 বাটি নুডলস নিয়ে, আর খেতে খেতে বলে, ভাবি তুমি বরং নুডলস খাও আমার সাথে, খুব মজা হয়েছে। মা খুব ভালো নুডলস রান্না করে। যারা কপট রাগ দেখিয়ে বলে, এই আহান, তুই যা তো এখান থেকে। আর তোর কয় বেলা নুডলস খাওয়ার লাগে বলতো? সকালে একবার খেলি, আর এখন আরেকবার। আর চাচিকেও বলি হারি, তুই চাইতেই নুডলস বানিয়ে দেই কেন তোকে? তোমার সমস্যা কি আমি নুডলস খেলে? তুমি জানো না আমি হচ্ছি মায়ের একমাত্র আদরের ছেলে, তাই আমি যা চাই তাই দেয়। আর বাড়ির সবাই তোমার থেকে আমাকে বেশি আদর করে বলে তুমি কি হিংসা করো আমাকে? যারা ভেঙচি কেটে বলে, তোকে হিংসা? তাও আবার আমি? তুই তো আমার হাঁটুর বয়সী রে। তোকে আমি কোন দুঃখে হিংসা করতে যাব বলতো? অদ্ভুত ব্যাপার স্যাপার। পৃথিবীতে আর কত কি যে শুনতে হবে আমাকে, আল্লাহ মালুম। থাক, তোমাকে আর ঢং ধরতে হবে না আমার সামনে। অয়ন্তী শুধু অবাক হয়ে 2 ভাই বোনের ঝগড়া দেখছে। যারা মেয়েকে হাসি দিয়ে আহানের পাশে বসে বলে, আহান ভাই আমার। আহান গম্ভীর গলায় বলে, কি হয়েছে? বলছিলাম নুডলস কি আর আছে? আহান কিছুক্ষণ চুপ মেরে বসে থেকে শরীর দুলাতে দুলাতে বলে, আছে তো, যাও কিচেনে গিয়ে দেখো। সত্যি বলছিস তো? হ্যাঁ সত্যি বলছি। যদি মিথ্যে কথা বলেছিস তো তোর খবর আছে বলে দিলাম। যারা কিচেনে যাওয়ার উদ্দেশ্যে চলে যায়। আহানের চোখে মুখে ফুটে ওঠে দুষ্টুমির হাসি। অয়ন্তী আহানের চেহারা দেখে বলে, আহান তুমি মিথ্যে কথা বললে কেন? আহান অয়ন্তীর দিকে তাকিয়ে বলে, জানো ভাবি, বাড়ির সবাই আমাকে বেশি বেশি আদর করে দেখে আপু খুব হিংসে করে আমাকে। কিন্তু তুমি বুঝলে কি করে যারা তোমাকে হিংসা করে? আপুর চোখ মুখ দেখলেই বোঝা যায় যেন সবাই কেন আমাকে বেশি আদর করে। কেন বেশি আদর করে? আমার একটা বড় ভাইয়া ছিল, কিন্তু ভাইয়াটা আমাদের সবাইকে একা রেখে পরপারে চলে গেছে। এরপরে এত বছর পরে আমি আমার মায়ের কোল আলো করে আসলাম, তাই তো সবাই আমাকে বেশি আদর করে। আহানের কথা শুনে অয়ন্তী ভাবনায় পড়ে যায়। তার মানে এই শেখ বাড়ির আরও একজন ছেলে ছিল, কিন্তু কি করে মারা গেল? অয়ন্তী কোমল গলায় আহানকে বলে, উনি কি করে মারা গেছেন আহান? আহান মুখ দিয়ে ছ জাতীয় শব্দ উচ্চারণ করে বলে, তা তো জানি না। এমন সময় নিচ থেকে জারার চিৎকার ভেসে আসে। আহানকে বকতে বকতে আসছে। আহান তাড়াতাড়ি বিছানা থেকে নেমে বলে,
আমি পালাই, না হলে এই হিংসুটে নারী আমাকে মেরেই ফেলবে। আহান নুডলসের বাটি নিয়ে দৌড়ে বের হয়ে যায় রুম থেকে। আহানকে বাইরে দেখতে পেয়ে যারা বলে, এই আহান দাঁড়া বলছি। আহানকে আর পায়কে নিজের ঘরে ঢুকে দরজা সিটকেনি লাগিয়ে দেয়। আর এদিকে যারা বকেই যাচ্ছে আহানকে, আর আহান ঘরের ভেতর থেকে চেঁচিয়ে বলে, এতই যখন শখ নুডলস খাওয়ার হিংসুটে নারী, তাহলে নিজে বানিয়ে খাও গিয়ে, আমারটার দিকে বদনজর দাও কেন? যারা বকতে বকতে নিজের রুমে ঢুকে। আর অয়ন্তী বলে, আহান খুব দুষ্ট তাই না? ভীষণ দুষ্টু। ওর সব দুষ্টুমি আমি ফেস করি জানো। সবে তো এলে এই বাড়িতে, ওর দুষ্টুমি দেখতে দেখতে তুমি ক্লান্ত হয়ে যাবে, কিন্তু ও ক্লান্ত হবে না। আসলে কি বলো তো, কথাই আছে না, আদরে বাদর হয়ে যায়। ও হচ্ছে একটা বাদর। অয়ন্তী আহানের বলা কথাটা বলতে গিয়েও থেমে যায়। সবেমাত্র এই বাড়িতে এসেছে, এখন 24 ঘন্টাও পার হয়নি। এখনই যদি এসব জিজ্ঞেস করে তাহলে ব্যাপারটা খুব খারাপ দেখায়। নিশুতি রাত, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু একজনের চোখে ঘুম নেই। তার অতি প্রিয় একজন মানুষের কথা বারবার মনে পড়ছে, যাকে চাইলেই ছুঁতে পারবে না, চাইলেও তার সাথে মজার ছলে মারামারি করতে পারবে না, চাইলেও তার কণ্ঠ শুনতে পারবে না। এই না পারাটা যেন জাহিনের হৃদয়কে প্রতি মুহূর্তে ক্ষতবিক্ষত করে। জাহিন বন্ধ এক কক্ষে সাদা দেয়ালটাতে টানানো বড় একটা ফ্রেমে করা ছবির সামনে দাঁড়িয়ে আছে, পকেটে 2 হাত গুজে। কিয়ৎক্ষণ নিচের দিকে তাকিয়ে ছবিটির দিকে তাকায় জাহিন। ছবিতে থাকা একজন সুদর্শন পুরুষ মানুষ হাস্যোজ্জ্বল চেহারায় তাকিয়ে আছে। জাহিন ধরা গলায় বলে, কেমন আছো ভাইয়া? জানি তুমি খুব ভালো আছো, কিন্তু আমি ভালো নেই, ভালো থাকতে পারি না। যখনই তোমার কথা মনে পড়ে তখনই বুকের মাঝে এক অসহ্য রকমের যন্ত্রণা অনুভব করি। জাহিন কথাটা বলে থামে, কিছুক্ষণ চুপ থেকে হাসি হাসি মুখে বলে, জানো ভাইয়া, আমি বিয়ে করেছি। তুমি বলতে না তোমার আগে আমার বিয়ে হবে? দেখো, সত্যি সত্যি তোমার আগে আমার বিয়ে হয়ে গেছে। তুমি তুমি দেখছো তো উপর থেকে সবটা? অবশ্যই দেখছো, আমি জানি সেটা। তোমার নিশ্চয়ই এখন খুব হিংসা হচ্ছে, তাই না? তোমার আগে আমি বিয়ে করে ফেলেছি দেখে। জাহিন আবারও থামে, কিছুক্ষণ চুপ থেকে দুর্বল গলায় বলে, খুব মনে পড়ে তোমাকে, খুব। কেন আমাদের একা রেখে চলে গেলে চিরকালের জন্য? কেন একবারও কি চেষ্টা করা যেত না নিজেকে রক্ষা করার? হয়তো করেছিলাম, কিন্তু পারোনি। বলতে বলতে জাহিনের গাল বেয়ে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। হাত বাড়িয়ে ভাইয়ের ছবিটাতে হাত বুলিয়ে মাথায়টা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। প্রকৃতির নিয়ম মেনে রাতের আঁধার কেটে দিনের আলো ফুটল ভুবন জুড়ে। চারিদিকে হালকা কুয়াশায় ঢেকে আছে সব কিছু। শীত আশায় আগাম বার্তা দিচ্ছে যেন প্রকৃতি। পাখির কিচিরমিচির আওয়াজ ভেসে আসছে গাছগাছালি থেকে। সূর্যের মৃদু কিরণ গাছের ফাঁক দিয়ে অল্প অল্প করে দৃশ্যমান হচ্ছে। অয়ন্তী এই মনোরম পরিবেশের মাঝে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। ঠান্ডা বাতাস ছুঁয়ে যাচ্ছে তার সর্বাঙ্গ জুড়ে। চোখ বন্ধ করে রইল আবেশে। অচেনা জায়গা হওয়াতে রাতে ঠিক ভালো মতো ঘুমাতে পারেনি। আর তার উপরে টেনশনও আছে, না জানি আজকে মানুষজন বৌভাতে এসে জাহিন আর তার নামে কে কী বলবে তা নিয়ে। নিচে মানুষদের আনাগোনা দেখে অয়ন্তী বেশ খানিকক্ষণ ব্যালকনিতে না থেকে রুমে চলে আসে। এর মাঝে আহান বায়না ধরেছে অয়ন্তীকে নিয়ে ছাদে যাবে। আহান নাকি অয়ন্তীকে তাদের পুরো ছাদটা ঘুরিয়ে দেখাবে, আর তার সাথে আরেকটা জিনিসও নাকি দেখাবে। অয়ন্তী আহানকে বোঝানোর স্বরে বলে, আহান, আমি অন্য একদিন ছাদটা ঘুরে দেখব। আমি তো এ বাড়িতে থাকবো, তাহলে এত তাড়া কিসের? আহান জেদ ধরে বলে, না, তুমি এক্ষুনি যাবে। আহানের এমন জেদ করা দেখে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকা যারা ঝাঁঝালো স্বরে বলে, এই আহান, তুই কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করছিস। সব সময় সব জায়গাতে জেদ মানাই না। তুই রুম থেকে বের হতো। সকাল সকাল ভাব ধরছিস আমার রুমে এসে। আহান জোরে চিৎকার করে বলে, সকাল কোথায়, ঘড়িতে 8টা বাজে, আর বাড়ির সকলেই উঠে গেছে, শুধু তুমি ছাড়া। যারা তড়িৎ বেগে শোয়া থেকে উঠে বসে। আহানকে রাগী গলায় কিছু বলতে যাবে, কিন্তু পরক্ষণে নিজের রূপ পরিবর্তন করে নরম গলায় বলে, আহান ভাই আমার, দেখ ভাবি হচ্ছে এই বাড়ির নতুন বউ। এখন ভাবি যদি ছাদে যায় তাহলে বাড়ির সবাই খুব খারাপ ভাববে। না, কেউ খারাপ ভাববে না। যারা এবার বেড থেকে নেমে ভাইয়ের দিকে তেড়ে এসে রেগে উঁচু গলায় বলে, আহান, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে বলে দিলাম। আহান দিল ফোঁস করে কেঁদে, কিন্তু চোখে কোনো পানি নেই। এটা হচ্ছে এক প্রকার কুমিরের কান্না, যেটা আহান প্রায় করে থাকে।
আহান চোখ ডলতে ডলতে বলে, তুমি আমাকে বকা দিলে তো আমি চাচুর কাছে তোমার নামে বিচার দিব। যা বাবার কাছে গিয়ে আমার নামে নালিশ কর, আর তাতে আমার যারা কথাটা বলতে গিয়ে থেমে যায়। ভাবির দিকে তাকিয়ে মেঘি হাসি দিয়ে বলে, তাতে আমার কিচ্ছু যায় আসে না, যা মন চায় তাই কর। কথাটা বলেই যারা হনহনিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। দিন দিন এই ছেলের বায়না বেড়েই চলেছে। যত বড় হচ্ছে তত যেন বাচ্চায় পরিণত হচ্ছে। আর তাকে নিয়ে বাড়ির সকলে কত মাতামাতি, একেবারে অসহ্যকর। অয়ন্তী আহানের হাতটা ধরে বলে, আহান, আমরা অন্যদিন যাব ছাদে, কেমন? আহান ঠোঁট ফুলিয়ে বলে, আজকে গেলে কি হবে জানো, স্বাধীনা ভাইয়ের মানে মানে জাহিন ভাইয়ের একটা জিনিস আছে যেটা আকাশে ওড়ে। অয়ন্তী ভ্রু কুচকে বলে, আকাশে ওড়ে? হ্যাঁ। অয়ন্তীর দেখার কৌতূহল জাগে কি এমন জাহিনের জিনিস আছে যেটা আকাশে ওড়ে। অয়ন্তী আহানকে আবারও প্রশ্ন করে, কি জিনিস আহান? এটা বলবো না, তুমি দেখতে চাইলে ছাদে চলো। অয়ন্তী কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আচ্ছা চলো। সত্যি তুমি দেখবে? তাহলে চলো। একটু আগে যেই ছেলের মনে বৃষ্টি নেমেছিল সেই ছেলের মনে রংধনুর উদয় হয়ে গেছে নিমেষে। অয়ন্তী আহানের খুশি দেখে মুচকি হাসে। মনে পড়ে যায় ফাইজের কথা। ও তো অনেক বায়না ধরতো তার কাছে, আর এখানে এসে আহানও বায়না ধরছে তার কাছে। আহান খুশিতে গদগদ হয়ে বলে, চলো চলো। আহান, বলছিলাম বাইরে কেউ আছে কি না আগে দেখে আসো। কেউ নেই, সবাই কাজে ব্যস্ত। আহান অয়ন্তীকে টানতে টানতে রুম থেকে বের হয়ে অর্ধেক সিঁড়ি পর্যন্ত আসতেই বলে ওঠে, এই রে, একটা ভুল হয়ে গেছে। অয়ন্তী চিন্তিত হয়ে বলে, কি ভুল? তুমি যাও, আমি এক্ষুনি আসছি। আহান শোনো আমার কথাটা। আহান অয়ন্তীর ডাক শুনল না। নাচতে নাচতে সিঁড়ি বেয়ে চলে গেল। অয়ন্তীর আর কি করা, সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। কিছুটা ভয়ও কাজ করছে, কেউ যদি দেখে ফেলে তাহলে। এদিকে আহানকে এইভাবে ছুটে আসতে দেখে জাহিন বলে, এই আহান, এইভাবে দৌড়াচ্ছিস কেন? যদি পড়ে যাস তাহলে কি হবে? আসতে যা। কে শোনে কার কথা? আহান দৌড়ে নিজের ঘরে ঢুকে পড়ে। জাহিন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ছাদের সিঁড়ির দিকে এগিয়ে যায়। অর্ধেক সিঁড়ি পর্যন্ত এসে অয়ন্তীকে দেখে চমকে যায়। এই মেয়ে এখানে কী করছে এত সকালে? একা একা তো আসার কথা নয়, এটা নিশ্চয়ই আহানের কাজ। আর পথেও আহানের সাথে দেখা হতে আরও শিওর হলো জাহিন। এদিকে অয়ন্তীর ছাদের দরজা খোলার সাথে সাথে কতগুলো পাখি উড়ে যায়। আকাশে কেমনটা হতে অয়ন্তী ভয় পেয়ে পিছু হাঁটে। জাহিন তা দেখে দ্রুত পায়ে বড় বড় কদম ফেলে সিঁড়ি বেয়ে অয়ন্তীকে এসে পেছন থেকে জড়িয়ে ধরে। অয়ন্তী তো ভেবেই বসেছিল আজকেও সিঁড়ি থেকে পড়ে এক আশ্চর্যজনক ইতিহাস করবে, যে নতুন বউ ভাতের দিন সিঁড়ি থেকে পড়ে কোমর ভেঙে ফেলেছে। অয়ন্তী ভয়ে চোখ বন্ধ করে আছে। ভয়ে যেন মনে হচ্ছে সকল ইন্দ্রিয় কাজ করা বন্ধ করে দিয়েছে। সে কি বেঁচে আছে নাকি মরে গেছে? অয়ন্তী আস্তে আস্তে চোখ মেলে তাকিয়ে জাহিনকে চোখের সামনে দেখে চোখ দুটো বড় বড় করে ফেলে। না চাইতেই ঠোঁট দুটো আলগা হয়ে যায়। জাহিনের ভীষণ হাসি পাচ্ছে অয়ন্তীর এমন প্রতিক্রিয়া দেখে। জাহিন অয়ন্তীকে সোজা করিয়ে দাঁড় করাতে যাবে এমন সময় আহান বলে, ভাইয়া, ভাবি স্মাইল। জাহিন সামনের দিকে তাকাতেই আহান ক্যামেরাতে ক্লিক করে জাহিন আর অয়ন্তীর সুন্দর মুহূর্তটা ফ্রেমবন্দি করে নেয়। জাহিন তাড়াতাড়ি করে অয়ন্তীকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। আহান ছবিটা তুলে 1 সেকেন্ডও দাঁড়ায়নি। অয়ন্তী শাড়ির আঁচল টেনে মাথায় দিয়ে দেয়। লজ্জায় জাহিনের দিকে তাকাতে পর্যন্ত পারছে না। কেন যে আহানের কথায় এখানে আসতে গেল? যদি এখানে না আসতো তাহলে তো এমন একটা অস্বস্তিকর পরিবেশে পড়তে হতো না আজকে তাকে। এবার জাহিন তাকে কী বলবে? জাহিন অয়ন্তীকে আপাদমস্তক পর্যবেক্ষণ করলো। মেয়েটা যে ভীষণ লাজুক স্বভাবের বুঝতে বাকি রইল না তার। অস্বস্তিতে মুখটা একেবারে পাংশুটে হয়ে গেছে। অয়ন্তীকে স্বাভাবিক করার জন্য জাহিন গলা খাকারি দিয়ে বলে, আপনি ঠিক আছেন? অয়ন্তী মাথা উপর নিচ করে বুঝলো সে ঠিক আছে। জাহিন পুনরায় প্রশ্ন করলো, এখানে কি করছেন এত সকালে? আসলে আহান আমাকে... বুঝতে পেরেছেন, দুষ্টুটা আপনার সাথে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। না, অয়ন্তীকে স্বাভাবিক করতে পারছে না জাহিন, তাই এখন অন্য টেকনিক কাজে লাগাতে হবে মনে হচ্ছে। অয়ন্তীকে একটু চমক দিতে হবে, তাও আবার যেমন তেমন না, ভীষণভাবে চমকে দিতে হবে। জাহিন নিঃশব্দে হেসে বলে, আপনি ভীষণ ভারী অয়ন্তী, ভীষণ। মনে হচ্ছে ভবিষ্যতে আমাকে অনেক বেগ পোহাতে হবে, তাই আরো বেশি বেশি জিম করে নিজেকে ফিট করতে হবে। অয়ন্তী হতভম্ব হয়ে যায় জাহিনের আকস্মিক এমন অদ্ভুত কথা শুনে। বড় বড় চোখ করে জাহিনের দিকে তাকালো।
বার কয়েক বার চোখের পাতা ঝপটালো। জাহিন অয়ন্তীর হতবাক বিস্মিত চেহারা দেখে নিচের ঠোঁট কামড়ে হাসল। তার মানে সে সফল হয়েছে অয়ন্তীকে চমকে দিতে। এবার অয়ন্তী এই ভাবনা নিয়ে পড়ে থাকবে এটা শিওর। জাহিন যে কাজে এসেছিল ছাদের উদ্দেশ্যে, সে কাজে আর না গিয়ে নিচে নামতে যাবে, তখন কিছু একটা ভেবে থেমে গিয়ে বলে, আরেকটা কথা, এটা সাবধানে চলাফেরা করবেন। সবসময় তো আর আমি থাকবো না আপনাকে বাঁচাতে, তাই খাওয়া দাওয়া করে নিজেকে একটু স্ট্রং বানাবেন, যাতে করে পড়ে গেলেও নিজেকে সামলে নিতে পারেন। জাহিন কথাটা বলে ভাবুক অয়ন্তীকে একা রেখে চলে যায়। অয়ন্তীর এতক্ষণে নিজের ভাবনায় ছেদ পড়ল। কি বলে গেল জাহিন তাকে? সে ভারী, তাও আবার ভীষণ ভারী। তার মানে জাহিন কি তাকে ইনডাইরেক্টলি মোটা বলে গেল? অয়ন্তী নিজের বডির দিকে তাকালো না। সে তো এতটাও মোটা নয়, সে যথেষ্ট চিকন। তাহলে ভারী বলার মানে কি? কিন্তু এরপরে কি বলে গেল? তাকে বেশি করে খাওয়া দাওয়া করতে, মানে এক মুখে দুই কথা। এ তো পুরোই দুমুখ সাপ। জাহিন প্যান্টের পকেটে দুই হাত গুজে মুচকি মুচকি হেসে হেঁটে যাচ্ছে। বোনকে আসতে দেখে সাথে সাথে মুখের অবয়ব চেঞ্জ করে ফেলে। যারা জাহিনকে ছাদ থেকে আসতে দেখে বলে, ভাইয়া ভাবি কি ছাদে? উনি ছাদে। আচ্ছা, আহান কোথায় আছে জানিস? আহান কোথায় মানে? ওই তো ভাবিকে জোর করে ছাদে নিয়ে গেছে, আর এখন ভাবিকে একা রেখে চলে গেল। তুই যা, আমি আহানকে খুঁজে বের করছি। যারা আর কিছু না বলে চলে যায়। সিঁড়ি বেয়ে উঠতেই অয়ন্তীকে এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে বলে, ভাবি তাড়াতাড়ি নিচে চলো, তোমাকে সকলে দেখতে এসেছে। অয়ন্তীর কোনো হেলদোল নেই। যারা অয়ন্তীর কাছে এসে বলে, কি হলো ভাবি, চলো। অয়ন্তী আনমনেই বলে, যারা, আমি কি খুব মোটা? যারা ভ্রুকুচকে বলে, মানে হঠাৎ এই প্রশ্ন কেন? অয়ন্তী চুপ হয়ে যায়। যারাকে যদি কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটা বলে তাহলে যারা হয়তো খারাপ ভাববে, তাই অয়ন্তী কথাটা গড়িয়ে বলে, কিছু না, চলো নিচে চলো। যারা সন্দেহের চোখে ভাবির দিকে তাকিয়ে বলে, ভাবি তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। জাহিন আহানের ঘরে ঢুকে দেখে আহান ভিডিও গেম খেলছে। আহান ভাইয়ের দিকে এক নজর তাকিয়ে আবারও খেলায় মনোযোগ দেয়। জাহিন ধীর পায়ে আহিনের পাশে বসে আহানকে বলে, আহান যে ছবিটা তুলেছ সে ছবিটা দেখি তো। আহান সিরিয়াস গলায় বলে, আমি এখন গেম খেলছি, পরে দেখাবো। জাহিনের নজর পড়ে টেবিলের উপরে ক্যামেরাটা পড়ে আছে। জাহিন উঠে ক্যামেরাটা হাতে নিয়ে ছবিটা দেখে অজান্তেই হাসির রেখা ফুটে ওঠে ঠোঁটের কোণে। কিন্তু এই ছবি যদি কেউ দেখে তো খুব বাজে একটা ব্যাপার হয়ে যাবে। তাই জাহিন বুদ্ধি করে মেমোরি কার্ডটা খুলে নিয়ে আহানকে বিরক্ত না করে চলে যায়। অয়ন্তী মাথা নিচু করে বসে আছে। জোহরা বেগম আশা আত্মীয়দের উদ্দেশ্যে বলে, কি বউ পছন্দ হয়েছে আপনাদের? একজন বলেন, বউ তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কিন্তু জাহিন কি ওকে মেনে নিয়েছে যেভাবে বিয়েটা হয়েছে শুনলাম? আরেকজন বলেন, ভাবি ঠিক বলেছেন। এখনকার যুগের ছেলেরা তো নিজের মতের বিরুদ্ধে কিছু করতে চায় না, তার জলজ্যান্ত প্রমাণ দিল রিহান। জাহিনের চাচি রুমা আক্তার বলেন, না ভাবি, জাহিন আমাদের উল্টো ও সব মেনে নিয়েছে। মেনে নিলেই ভালো, কিন্তু রিহান যদি ফিরে আসে তখন কি হবে? অয়ন্তী চোখ তুলে তাকায়। সত্যি তো, রিহান যদি ফিরে আসে তখন কি হবে? আর রিহান একদিন না একদিন তো ফিরবে। এবার জোহরা বেগম কপট রাগ দেখিয়ে বলেন, তখনকারটা তখন দেখা যাবে ভাবি। এখন নতুন বউ দেখতে এসেছে, আর তার সংসার জীবন যেন সুখের হয় সেই দোয়াই করে যান। হ্যাঁ, দোয়া করি ওরা যেন সুখে শান্তিতে সংসার করুক, কারো কুনজর যেন না লাগে। এমন সময় জাহিন আসে। জাহিনকে দেখে জোহরা বেগম বলেন, কোথায় যাচ্ছিস তুই এখন? অয়ন্তী জাহিনের দিকে তাকায়। সাদা রঙের শার্ট পরেছে ইন করে, কোনো পর্যন্ত শার্টের হাতাগুলো গুটিয়ে রেখেছে। জিম করার কারণে হাতের পেশির ফোলা ভাবটা দৃশ্যমান রূপে ভেসে আসছে, আর সাথে কালো প্যান্ট। দেখতে ভালোই লাগছে, কিন্তু অয়ন্তী এতকাল পর্যন্ত জেনে এসেছে রাজনীতিবিদরা সবসময় পায়জামা পাঞ্জাবি পরে ঘোরে, কিন্তু এই লোক তো দেখে যায় পুরোই উল্টা। জাহিন অয়ন্তীর দিকে তাকাতে অয়ন্তী থতমত খেয়ে দৃষ্টি সরিয়ে ফেলে। এমন সময় বসে থাকা একজন মহিলা বলে, নতুন বউ ঘরে রেখে কোথাও যাওয়া হচ্ছে জাহিন? জাহিন দুর্বৃত্ত হাসলো আর বলল, চাচি, বিয়ে করেছে বলে তো এখন আরো বেশি বেশি করে কাজকর্ম করতে হবে, যাতে বউয়ের ভরণ পোষণ ঠিক মতো দিতে পারে। এখন যদি আমি বেকার হয়ে ঘরে বসে থাকি আর বউয়ের ভরণ পোষণ না দিতে পারে, তাহলে বউ আমাকে দু চোখেই দেখতে পারবে না।
সবসময় দূর দূর করবে। অয়ন্তী হাঁ হয়ে জাহিনের দিকে তাকিয়ে আছে। জাহিনকে যত দেখছে ততই অবাক হচ্ছে। এই লোককে দিয়ে তৈরি, মানে মুখে যা আসে তাই বলে দেয়। এর মাঝে জোহরা বেগম বলেন, নাস্তা করে যাবি না? না মা, খেতে ইচ্ছে করছে না। আচ্ছা ঠিক আছে, যেখানে যাচ্ছিস কাজ সেরে জলদি চলে আসবি। অয়ন্তীর বাড়ি থেকে লোকজন এসে তোকে দেখতে না পেলে খারাপ ভাববে। হুম। জাহিন বের হতে নিবে তখনই হিয়ার সাথে মুখোমুখি হয়। মেয়েটার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। জাহিন সৌজন্য দেখাতে কিছু বলতে যাবে তখনই হিয়া জাহিনকে এড়িয়ে চলে যায়। জাহিনও আর কিছু না বলে বের হয়ে যায়। কাইফ জাহিনকে দেখা মাত্র এসে বলে, ভাই কোথাও যাবেন?